ইসরায়েলিরা তাদের প্রথম টার্গেট হচ্ছে ইরান। তার কারণ ইরান হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুসলিম রাষ্ট্র, আদর্শিক দিক দিয়েও, কাঠামোগত দিক দিয়েও এবং উন্নয়নের দিক দিয়েও, সমরাষ্ট্রের দিক দিয়েও। এরপরে স্থান পাকিস্তানের। পাকিস্তানকে দ্বিতীয় টার্গেট বলে ঘোষণা করেছে। তাদের এটা 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 তারা লজ্জা শরম করেনি এবং আলটিমেটলি তুরস্ককেও তারা আক্রমণ করবে। তুরস্ক যেহেতু ন্যাটোর সদস্য, তুরস্ক যেহেতু তাদের মধ্যে স্বীকৃতির আদান প্রদান আছে, সেই জন্য একটু রাগ ঢাক হচ্ছে। কিন্তু আলটিমেটলি যদি যুদ্ধ সত্যি সত্যি গড়িয়ে যায় এবং তৃতীয় বিশ্বযুদ্ধের যদি সূচনা হয়, তাহলে পরে ইরান হবে তাদের তৃতীয় টার্গেট। প্রথম ইরান, তারপরে পাকিস্তান এবং তারপরে তুরস্ক। এমনকি মুসলিম দেশ বাংলাদেশও তাদের টার্গেটের বাইরে নয়। গাজার মতো জায়গায়, যেখানে কয়েক লক্ষ মানুষ বসবাস করে, সেই গাজাকে খালি করে তিনি ইসরায়েলের পক্ষে প্রমোদ নগরী বানাবেন, প্রমোদ অঞ্চল বানাবেন, এই ঘোষণা দেন। সুতরাং তার ইসলাম বিদ্বেষ কতটা তীব্র এবং কতটা কঠিন হলে এটা হতে পারে, এটা সহজেই অনুমেয়। আপনি একটু আগে পাকিস্তানের কথা বলছিলেন, এটা লুকিয়ে নেই যে ইসরায়েলিরা তাদের প্রথম টার্গেট হচ্ছে ইরান। তার কারণ ইরান হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুসলিম রাষ্ট্র, আদর্শিক দিক দিয়েও, কাঠামোগত দিক দিয়েও এবং উন্নয়নের দিক দিয়েও, সমরাষ্ট্রের দিক দিয়েও। এরপরে স্থান পাকিস্তানের। পাকিস্তানকে দ্বিতীয় টার্গেট বলে ঘোষণা করেছে। তাদের এটা তারা লজ্জা শরম করেনি এবং আলটিমেটলি তুরস্ককেও তারা আক্রমণ করবে। তুরস্ক যেহেতু ন্যাটোর সদস্য, তুরস্ক যেহেতু তাদের মধ্যে স্বীকৃতির আদান প্রদান আছে, সেই জন্য একটু রাগ ঢাক হচ্ছে। কিন্তু আলটিমেটলি যদি যুদ্ধ সত্যি সত্যি গড়িয়ে যায় এবং তৃতীয় বিশ্বযুদ্ধের যদি সূচনা হয়, তাহলে পরে ইরান হবে তাদের তৃতীয় টার্গেট। প্রথম ইরান, তারপরে পাকিস্তান এবং তারপরে তুরস্ক। এমনকি মুসলিম দেশ বাংলাদেশও তাদের টার্গেটের বাইরে নয়। আপনাদেরকে মনে করিয়ে দিই যে বাংলাদেশে ১/১১ যে ঘটনাবলী ঘটেছে, এর পিছনে মোসাদ রয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার পিছনে ওই সময় তাদের কলকাঠি ঠিকই শক্তভাবে নেড়েছে এবং ইসরায়েল ছিল বাংলাদেশের পাসপোর্টে একমাত্র রাষ্ট্র যেখানে ভ্রমণ করা যাবে না। এরকম করে লেখা ছিল যে পৃথিবীর সব রাষ্ট্র ভ্রমণ করা যাবে এক্সেপ্ট ইসরায়েল। তো আওয়ামী লীগ এসে এটা উঠিয়ে দেয় এবং তাদের ভিতরে তারা ওই মোসাদ থেকে সাহায্য সহযোগিতা লাভ করে। আপনারা নিশ্চয়ই জেনেছেন যে ওই আল জাজিরার প্রতিবেদন থেকে জেনেছেন যে শেখ হাসিনা সরকার বিরোধী শক্তিকে, মানে বিরোধী নাগরিকদেরকে তথ্য সংগ্রহ করার জন্য ওই যে পেগাসাস নামক যন্ত্র ব্যবহার করেছে এবং এটা ইসরায়েল থেকে আমদানি করলে চোখে পড়বে, এইটা ভেবে তারা রোমানিয়া নামক রাষ্ট্রের মাধ্যমে সেই পীড়ন যন্ত্র, সেই গোপন গ্রাহক যন্ত্র তারা আমদানি করেছে। সুতরাং এটা স্পষ্ট যে গোটা মিল্লাতে ইসলামিয়ার বুদ্ধে ইহুদিবাদ, ইহুদিরা শুধুমাত্র সাধারণ ইহুদিদেরকে আমরা দায়ী করব না, আমরা দায়ী করব ইহুদিবাদকে, যারা ওই হিন্দুত্ববাদের সাথে একত্র হয়ে গোটা মুসলিম বিশ্বের জন্য আজকে বড় ধরনের থ্রেট, ভীতি, আক্রমণ ও আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্যার, আপনি কি এরকম আশঙ্কা করেন যে এই যুদ্ধ থেকে আমাদের ইসলামের ইতিহাসে যে হাদিস অনুযায়ী যেটা আছে যে ইমাম মাহদী আসবে, তো এই পর্যায়ে যেতে পারে? আমি মনে করি যে ইমাম মাহদী আসার মতো সময় এখনো হয়নি। তবে যুদ্ধ পরম্পরা, আমি প্রথমেই আপনাকে বলেছি যে
যে যুদ্ধের সূচনা করেছে ইসরায়েল নিজের অস্তিত্বের জন্য, এটি তাদের অস্তিত্বের প্রতি আলটিমেটলি হুমকি হয়ে দাঁড়াবে। তার কারণ আজকে আক্রান্ত হয়েছে ইরান, কালকে ইরাক আক্রান্ত হবে, পরশুদিন পাকিস্তান আক্রমণ হবে। এবং যেহেতু তারা নীতিকৌশল হিসাবেই গোটা মুসলিম বিশ্বের সাথে যুদ্ধরত আছে, প্রতিটি মুসলিমই, সেই মুসলিম ইন্দোনেশিয়ার হোক কি মরক্কোর হোক, জি সে আলটিমেটলি ইরান কে সমর্থন দেওয়ার জন্য বা মুসলিম বিশ্বকে সমর্থন দেওয়ার জন্য ইসরায়েলের বিরোধিতা করবে। এবং সেই বিন্দু বিন্দু জল আলটিমেটলি অথই সাগর রচনা করবে এবং ইসরায়েলের অনিবার্য পতন ঘটাবে। অবশ্যই ইসরায়েল পরাজিত হবে, অস্তিত্বের সম্মুখীন হবে, অস্তিত্বহীনতার সম্মুখীন। স্যার, আমরা দেখছি সৌদি ও তুরস্ক কেন ইরানের পাশে দাঁড়াচ্ছে না স্যার? সৌদি আরবে যারা ক্ষমতাসীন রয়েছে তারা ক্ষমতার চেয়ে অন্য কিছুকে গুরুত্বপূর্ণ মনে করে না। তাদের সিংহাসন, তাখতে তাউস তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ তারা দাবি করে যে খাদিমুল হারামাইনের শরীফায়, পবিত্র মক্কা মদিনার খাদেম। এই খাদেমরা আসলে খাদেমুল ইসলাম না, খাদেমুল আমেরিকা। এই আপনি দেখেন কয়েক মাস আগে তারা বিলিয়ন বিলিয়ন ডলারের চুক্তি করেছে আমেরিকার সাথে। এর আগেও ট্রাম্প যখন এসেছিল তখন তিনি এবং তার জামাতা ওখানে কলকাঠি নেড়ে কতগুলো মুসলিম রাষ্ট্রকে বাধ্য করেছেন ইসরায়েলকে স্বীকৃতি দিতে। সেই প্রক্রিয়া এখনও আবার শুরু হবে। এবং এটা সবাই আমরা বুঝি যে মুসলমানদের পরাজয়ের কারণ মুসলমানরাই। এই বিশ্বাসঘাতকরা, এই সৌদি আরবের লোকেরা, আরব আমিরাতের আমিররা, জর্দানের বাদশাহ, মিশরের ওই যে শিশি বোতল, তো এরা সমস্ত শক্তি ক্ষমতার পক্ষে, ইসলামের পক্ষে নয়। ক্ষমতায় থাকার জন্য যতটুকু ইসলামের কথা বলতে হয়, যতটুকু ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে হয়, গভীর নিন্দা প্রস্তাব উত্থাপন করছেন তারা। কিন্তু কার্যত কোনো একটি ঢিল, একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা একটি সহায়তা তারা ইরানকে দিচ্ছে না। তারা মনে করছেন যে শিয়া সুন্নির বিরোধটা মানে মনে হয় যেন ইসলামের বিরোধ নয়, শিয়া সুন্নির বিরোধ। কেউ কেউ এটাকে এইভাবে পোর্ট্রেট করে এটাকে বাজারজাত করার চেষ্টা করছেন যে এই যুদ্ধ তো ইসলামের যুদ্ধ নয়, তো শিয়াদের সাথে যুদ্ধ, শিয়ারা আবার মুসলমান। এই ধরনের বিভ্রান্তিকর কথা বলে তারা বাংলাদেশে এবং সর্বত্র সৌদিরা তারা মানে তাদের নেতৃত্বে যে প্রভাব বলয় রয়েছে সেটাকে তারা ব্যবহারের চেষ্টা করছেন। তারা ইরানের পক্ষে খুব শক্তভাবে দাঁড়াচ্ছেন না, মানে শুধুমাত্র লিপ সার্ভিস দিয়ে বেড়াচ্ছেন। এবং আমি আপনাকে নিশ্চিত করে বলি যে যদি ইরান পরাজিত হয়, খোদা না করুন, তাহলে পরাজিত হবে মুসলিম বিশ্ব। এবং সেখানে এই সৌদি আরবের খাদেমুল হারামাইনের শরীফানরা, অনুগত জর্দানের বাদশাহ, অনুগত ওই মিশরের সামরিক শাসক, তারাও আলটিমেটলি তাদের বেইজ্জতি হতে হবে, নাকাল এবং পর্যুদস্ত হতে হবে। কেউ ইসরায়েলের সেই পরিকল্পিত নীল নকশার আক্রমণ থেকে রক্ষা পাবে না। স্যার, সর্বশেষ প্রশ্ন, শেষ পর্যন্ত যুদ্ধ কিভাবে শেষ হবে এবং বাংলাদেশের কি করা উচিত? বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য বাংলাদেশ সরকারের যা করা দরকার তাই করবে। অর্থাৎ আমরা আগেও বলেছি যে এই আক্রমণের ক্রিয়া প্রতিক্রিয়া বাংলাদেশ অবধি বিস্তৃত হবে। মানুষের মনে যেমন প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে,
ঠিক তদ্রূপভাবে আমদানি রপ্তানি তেল খনিজ বিশেষ করে এনার্জি ক্রাইসিস সৃষ্টি হতে পারে। সেই এনার্জি ক্রাইসিস রক্ষা করার জন্য বাংলাদেশকে সরকারকে এখনই হয়তো কার্য ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং নীতিগতভাবে ইরানের প্রতি সমর্থন জ্ঞাপন করতে হবে। উদ্বেগ উৎকণ্ঠা যথেষ্ট নয়। প্রফেসর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বব্যাপী একজন স্বীকৃত রাষ্ট্রীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। এখন তিনি কিছু করতে চাইলে আমরা মনে করি না যে ট্রাম্প ইউনূস সাহেবের কথায় সমবেত হবেন বা ক্ষান্ত হবেন, কিন্তু তিনি বিশ্বব্যাপী একটি মত তৈরি করতে পারেন, চাপ সৃষ্টি করতে পারেন। তার ভূমিকার মাধ্যমে যদি শান্তি ফিরে আসে পৃথিবীতে, সেটা একটি বড় ধরনের অর্জন বলে গৃহীত হবে বাংলাদেশের মানুষের কাছে।